हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो आज আমি তোমাদের সাথে শেয়ার করছি সেশন 4 পার্ট 1। এর আগে আমাদের অলরেডি টোটাল 3 থেকে 6টা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি ওখানে সেশন 1 সেশন 2 সেশন 3 কমপ্লিট করে দিয়েছি পার্ট 1 2 করে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023, ঠিক আছে, ম্যাথমেটিক্স সলিউশন, যেটা ডে 2 অর্থাৎ 17/11/2024 এ হয়েছিল সেশন 4 এর বুকলেট সিরিজ ক্যাপিটাল এ, হ্যাঁ, টেস্ট বুকলেট সিরিজ যার পার্ট 1 অর্থাৎ 15টি ভিডিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এবার যেটা হচ্ছে সেশন 4 এর পার্ট এ, তাই তো। তো দেখো এখানে আমি ফার্স্ট যে ম্যাথটা আছে 31/1 একটা সিরিজ দেওয়া আছে, কমপ্লিট দ্য সিরিজ, টোটাল সিরিজটা দেওয়া আছে, দিয়ে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, ওইটা আমরা আমাদেরকে বের করতে হবে। সিরিজটা কি আছে দেখো, 7 11 19 35 67 কোশ্চেন মার্ক। এই টোটাল এই 1 2 3 4 5 6 নম্বর যে টার্মটা ওইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো বেসিক্যালি এখানে দুটো ভাবে করা যাবে, ঠিক আছে। আমি একটু বলে দিই। দেখো প্রথমটার সাথে কত অ্যাড করতে হচ্ছে বলতো, +4, তারপরটা 4 এর ডবল +8, তারপরটা 8 এর ডবল +16, তারপরটা +32, তারপরটা +64। তাহলে আমি 67 এর সাথে যদি 64 অ্যাড করে দেই তাহলে কত হচ্ছে 131। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, তো আরেক ভাবে করা যায়, সেটা কিভাবে না, ফার্স্টের নাম্বারটা ইনটু 2 - 3 করে দেখো সেকেন্ডের নাম্বার পাচ্ছি, আবার সেকেন্ডের নাম্বার ইনটু 2 - 3 বলে কত পাচ্ছি আমি, থার্ড পাচ্ছি, থার্ড ইনটু 2 - 3 এরকম করে আমি কি পাবো, ফোর্থ পাবো। তো এইভাবে তাহলে বুঝতে পারছো সিরিজটা কিভাবে যাচ্ছে। যে নাম্বারটা ফাইন্ড আউট করবো তার আগের নাম্বারটা ইনটু 3 ইনটু 2 - 3, দ্যাট মিনস এইভাবে চলতে থাকবে গিয়ে 67 ইনটু 2 - 3, দ্যাটস ওয়াই 131। দ্যাটস ইওর অ্যান্সার। তো এই যে আমাদের সিরিজটা দেওয়া ছিল এটা টোটাল দুভাবে করে দিলাম, ঠিক আছে, দুভাবেই করা যায়। তো তোমরা যে যেটা সুবিধা হবে, অ্যাকচুয়ালি +4 ইনটু এই জিনিসটা তুমি দেখো না, যদি 1 এর ভ্যালু বা 2 এর ভ্যালু নেওয়া যায় তো সেখান থেকে আমাদের এটা আসছে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আমার মনে হচ্ছে এই সিরিজটা সবার আগে সব থেকে মাইন্ডে আসবে। তো সেকেন্ডেরটাও একটা বেশ ভালো দেখলাম করা যাচ্ছে, তো এই জন্য আমি দুটোই বলে দিলাম। ওকে, চলো নেক্সট 34/2। এগুলো যখন করব মানে এই সিরিজ টাইপের, রিজনিং টাইপের, এই টাইপের যখন সিরিজ আসবে তখন এগুলো হচ্ছে কি বলবো, এগুলো প্র্যাকটিসের উপরও অনেকটা ডিপেন্ড করে, অনেকটা মানে ওই টাইমে যখন তুমি ক্যালকুলেশন বা এক্সাম হলে থাকবে ওই টাইমে তোমার মাথা কতটা কাজ করবে তার উপরেও অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে। কেউ হয়তো অনেক প্র্যাকটিস করেছে, অনেক কিছুই জানে, কিন্তু সামান্য একটা রিজনিং হয়তো সেই মুহূর্তে মাথায় স্ট্রাইক করছে না, নাও হতে পারে। আবার পরে দেখবে সে হয়তো কিছুই প্র্যাকটিস করেনি, কিন্তু এরকমও কেউ থাকবে দেখবে তার সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাচ্ছে, হতেই পারে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে না, এগুলো মাথা যতটা বেশি কাজ করবে তার উপর ডিপেন্ড করে। তো চলো নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে আগে এই নাম্বারটা উৎপাদকগুলো বের করে নেই, উৎপাদক বের করে দেখি, ঠিক আছে। এর কি কি উৎপাদক, অ্যাকচুয়ালি কি পূর্ণবর্গ সংখ্যা বলেছে তার মানে স্কোয়ার নাম্বারে আমাকে কনভার্ট করতে হবে। তো স্কোয়ার নাম্বারে কনভার্ট করতে গেলে যতগুলো উৎপাদক বেরাবে, মানে আই থিঙ্ক যতগুলো ফ্যাক্টর বেরাবে সেই ফ্যাক্টরগুলো যেন পেয়ার করা থাকে, প্রত্যেকটা ফ্যাক্টর যেন একটা পেয়ার থাকে, ঠিক আছে, পেয়ারে থাকে। তো যেটা আননোন থাকবে মানে যেটা অড নাম্বার থাকবে, হয়তো 3 আছে, 3টে আছে বা 5টে আছে, তাহলে আমাকে ওটা ইভেন নাম্বারে নিয়ে যেতে হবে, জোড় সংখ্যায় নিয়ে যেতে হবে। জোড় সংখ্যা করতে গেলে আমাকে এক্সট্রা দেখতে হবে কোন নাম্বারটা দিয়ে আমি গুণ করলে ওই ইভেন নাম্বার বা কি বলে ওই যে নাম্বারটা আমি যেটা পাচ্ছি ওটা যেন পেয়ারে পেয়ে যাই। তো আগে ফ্যাক্টরটা বের করে দেখা যাক। তো ফার্স্ট অফ অল 2 দিয়ে ডিভাইড করি 2904, আবার 2 দিয়ে ডিভাইড করি যেহেতু 4 লাস্টে আছে ইভেন নাম্বারস। তো 1452, আবার 2 দিয়ে করি 726, আবার 2 দিয়ে করি 363, এবারে 3 দিয়ে হবে 121, আর 121 আমরা জানি 11 দিয়ে যাচ্ছে। তো এবারে দেখো এখানে 2 এর একটা পেয়ার আছে, দুটো আছে, এখানে 2 আবার দুটো আছে, 11 ও দুটো আছে, শুধুমাত্র 3 একটা এক্সট্রা পড়ে আছে। তো বেসিক্যালি এই নাম্বারটাকে আমি যদি আরেকটা এক্সট্রা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দুটো 3 হয়ে যাবে, দুটো 3 হলে কি হবে
ওটা পেয়ার চলে আসছে, পেয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে 3 হবে অ্যান্সার। ক্লিয়ার? যে এক্সট্রা একটা অতিরিক্ত 3 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ক্ষুদ্রতম 3 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল? তার মানে আমাকে পূর্ণবর্গ করতে গেলে সংখ্যাগুলোকে যে উৎপাদকগুলো বের করব সেগুলো যেন একটু জোড়ায় থাকে। নেক্সট 35/3। 35/3 কি বলেছে আগে অঙ্কটা একটু মন দিয়ে শুনো। এক্স, ওয়াই এবং জেড একটি ব্যবসায় অংশীদার, মানে ওরা তিনজন মিলে একটা ব্যবসা শুরু করছে। মোদ্দা কথা এটা, ব্যবসাটিকে এক্স এর মূলধন দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। ব্যবসাটিকে এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। তাহলে এক্স এর মূলধনের দ্বিগুণ মানে 2x = 3y, এটা একটা বলে দিয়েছে। আর একটা বলেছে এবং ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। দ্যাট মিন্স y = 4z। তাহলে y = যদি 4z হয় আমরা বুঝতেই পারছি 3y সমান কত হবে, 3 × 4z, দ্যাট মিন্স 12z। ওকে, এক্স ওয়াই জেড এর একটা রেশিও বের করতে হবে। তো এক্স ওয়াই জেড এর যদি রেশিও বের করতে হয় তো আমি এখানে দেখতেই পাচ্ছি তো এটাকে এখানে ভ্যালুটা না বসিয়ে আমি এটা করতে পারি, এখান থেকে লিখতে পারি x/y = 3:2, আর এখান থেকে বলতে পারি y/z = 4:1। তাহলে y এর ভ্যালু এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে আমাকে 4 করতে গেলে 6 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? y এর ভ্যালুটা এখানে কত আছে, 2 আছে, এখানে y এর ভ্যালুটা কত আছে, 4 আছে। তাহলে 4 করতে y এর ভ্যালুটাকে যদি আমি ইকুয়াল করতে চাই তাহলে 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 3 2 6 4 হয়ে গেল। দ্যাট মিন্স এবারে বলতে পারি আমি x y z লিখতে পারি 6 4 1। এই গেল আমাদের তিনজনের অনুপাতটা এক্স ওয়াই জেড এর। যদি লাভের এত পরিমাণ টাকা হয় তাহলে ওয়াই এর ভাগ কত? তাহলে এখানে টোটাল ভাগ কত হচ্ছে 6 4 10 11, সেক্ষেত্রে ওয়াই এর ভাগ কত 4। তাহলে 4 এর 11 ইন্টু যেটা লাভ হয়েছে, কত লাভ হয়েছে না 297 তিনটে 0, 297 তিনটে 0। এটাকে এবারে কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে হবে 27 তিনটে 0 আর 27 4 যা হচ্ছে কত 108 নাকি? ওকে, তিনটে 0, ব্যাস হয়ে গেল। দ্যাটস ইওর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 36/4। বোঝা গেল? টোটাল যেটা একটা রেশিও বলে দেওয়া আছে ওটাকে আমি টোটাল ওদের মূলধনের অনুপাতটা বের করলাম। আর আমরা জানি অংশীদারি কারবারে যেটাই মূলধনের অনুপাত, মানে যে অনুপাতে আমরা টাকাটা ব্যবসাতে নিয়োগ করি সেই অনুপাতেই কিন্তু আমরা প্রফিটটা ব্যাক পাই। ওকে, তাহলে এই অনুপাত টোটাল 11 ইউনিট, তাহলে ওয়াই এর ভাগ কত 4/11, তাহলে 4/11 ইন্টু যে মোট লাভ হয়েছিল। চলো নেক্সট 36/4। কি বলেছে? সিমন ও অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। ঠিক আছে, যদি তাদের খরচ সমান থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত নির্ণয় করো। দেখো আমরা একটা জিনিস এটাকে দুভাবে করা যায় বলে দিচ্ছি। তাহলে সিমন তাদের আয়ের 25% সঞ্চয় করে, তাই তো? তাহলে 25% সে সঞ্চয় করে মানে 75% কি করে? টোটাল আয় যদি আমি 100% ধরি তার মানে 25% সে সঞ্চয় করে, তার মানে হচ্ছে 75% কি করে? খরচ করে। তাহলে 75% যদি খরচ করে আমি ধরে নিচ্ছি তার আয়টা কত? দুজনের আয় আলাদা হতে পারে, তাহলে ধরে নিচ্ছি এর আয়টা আমি x, তাহলে x এর 75% সে কি করে? খরচ করে। সমান সমান অনিকের আয় যদি আমি y ধরি তাহলে এর y কি বলেছে 40% সঞ্চয় করে, তার মানে কি 60% কি করে? খরচ করে। তার মানে এখান থেকে পাবো x/y সমান পার্সেন্টেজ কেটে গেল, তাহলে 60/75, তাহলে 15 4 যা 15 5 যা, তাহলে তাদের কি আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত হচ্ছে 4:5। আমি ধরে নিলাম এর আয়টা কার না সিমনের আয়টা x আর অনিকের আয়টা y। তার মানে দেখো সে যদি সিমন যদি 25% সঞ্চয় করে তার মানে 75% কি করে? খরচ করে। এবং অনিক যদি 40% সঞ্চয় করে তার মানে সে 60%
কি করে খরচ করে। তাহলে দুজনের খরচটা কি সমান, তাহলে x/y সমান বলতে পারি, যেহেতু পার্সেন্ট মানে কি, পার্সেন্টের মানে হচ্ছে 1/100, যেহেতু ইকুয়াল আছে আমি বোথ সাইড ক্যান্সেল করে দিলাম। তাহলে y এর ভ্যালুটা আগে হবে 60:75, কাটাকাটি করলে 4:5। ক্লিয়ার? চলো নেক্সট 39/5, এটা একটু মুখে মুখে হবে, বেশ সোজা অঙ্ক দিয়েছে একটু। 39/5 কি বলেছে দেখো, বলছে আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, আগামীকালের পরের দিন যদি শনিবার হয় তবে গতকালের 3 দিন আগে কি বার ছিল। তাহলে এইটাকে আমি ধরে নিই আজকে টুডে, টুডেটাকে মিডলে রাখছি। এটা আগামীকাল মানে কি, যেটা সামনের দিকে আসবে, তার মানে ডান দিকে হবে, এটা আগামীকাল। তার পরের কাল, এই যে কালটা, এটা হচ্ছে স্যাটারডে। আগামীকালের পরের দিনটা হচ্ছে শনিবার, স্যাটারডে। তার মানে বুঝতে পারছি আগামীকালটা কি হবে, ফ্রাইডে। তার মানে টুডেটা কি হবে, থার্সডে। এবার বলেছে কোশ্চেন কি বলেছে, তবে গতকালের 3 দিন, গতকালের 3 দিন আগে, গতকাল মানে এইটা গতকাল, এর 3 দিন আগে 1 2 3, তার মানে বৃহস্পতিবার থার্সডে, ওয়েডনেসডে, টিউসডে, মানডে, সানডে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের সানডে। ক্লিয়ার? বলেছে আগামীকালের পরের দিন হচ্ছে শনিবার, আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, তাহলে আগামীকালের পরের দিন যদি শনিবার হয় তাহলে আগামীকাল কি বার হবে, শুক্রবার। তার মানে আজকে কি বার হবে, বৃহস্পতিবার। এবার বলেছে তবে গতকালের 3 দিন আগে, তাহলে এটা গতকাল হচ্ছে বুধবার, তার 3 দিন আগে মানে রবিবার। ক্লিয়ার? চলো নেক্সট 41/6, এটা একটা সোজা ম্যাথ দিয়েছে, দেখে নাও কিভাবে সলিউশনটা করা যায়। ঠিক আছে? 41/6 বলেছে যদি পি এর 40% সমান কিউ এর 0.75 সমান আর এর 1/4 হয়। ওকে, একটু লিখে নিই। এর মানে আমরা তো জানি গুণ, তাহলে পি এর 40% মানে গুণ করে দিলাম, ইকুয়াল টু কিউ এর 0.75, তার মানে 75%, ইকুয়াল টু আর এর 1/4। এই তো, তো এটাকে একটু লিখো, দেখো পি ইন্টু 40% মানে হচ্ছে 20 2 40, 20 5 100। ওকে, কিউ ইন্টু 75 মানে হচ্ছে 25, 25 3 75, 25 4 100। ওকে, ইকুয়াল টু আর এর 1/4 দেওয়া আছে। তো এবার দেখো উপরের লসাগুটা কত হচ্ছে, 3 আর 2 আছে, মানে লসাগু কত হবে, 6 হবে। তাহলে 6 দিয়ে নিচটাকে গুণ করে দাও। তাহলে পি ইন্টু 2 এর 5 ইন্টু 6 সমান কিউ ইন্টু 3 এর 4 ইন্টু 6 সমান 1 সরি এখানে হবে আর ইন্টু 1/4 ইন্টু 6। ওকে, আমি 6 দিয়ে গুণ করলাম, কেন গুণ করলাম, কারণ উপরে কোনো সংখ্যা রাখবো না, তাই কাটাকাটি করব। দেখো 2 3 এ 6, 3 2 এ 6, ব্যাস। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, p/15 সমান কিউ সমান q/8 সমান r/24। এটা একটু শর্টকাট মনে রাখো, উপরে যে নাম্বারগুলো থাকবে যদি ওই নাম্বারগুলোর রেশিও বের করতে বলে না, তাহলে নিচে যে সংখ্যাগুলো থাকবে ওটাই হবে অ্যান্সার। 15 8 24, দ্যাটস ইউর অ্যান্সার। এই জন্যই আমি নিচটাকে নাম্বারগুলো আনবো, উপরে নাম্বারগুলো কাটবো বলে উপরের যে সংখ্যাগুলো যেগুলো আছে তাদের লসাগু দিয়ে নিচটা মাল্টিপ্লাই করে দিলাম, যাতে কি হবে, ওপরে কেটে যাবে, শুধুমাত্র নিচে নাম্বার থাকবে, উপরে কিছু থাকবে না। তাই ডাইরেক্ট আমি এখান থেকে অ্যান্সারটা লিখতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট 43/7, বোঝা গেল কিভাবে সলিউশন করা গেল। ওকে, চলো 43/7। কি বলেছে দেখো, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়। অ্যাকচুয়ালি বইয়ের দামটা যে বিক্রয় মূল্যটা 2000 টাকা কমে গেছে, তাকের বিক্রয় মূল্যটা 2000 টাকা কমে যাওয়ায়, মানে আমি যদি বিক্রয় মূল্যটা আগে যে টাকা মানে যে টাকায় বিক্রি করব ভেবেছিলাম বা করতাম, তার থেকে আমি 2000 টাকা কমে বিক্রি করেছি। তার জন্য আমার আগে লাভ হতো 10%, এখন 10% ক্ষতি হয়। তার মানে ডিফারেন্স কত হচ্ছে, 10% লাভ মানে +10 আর ক্ষতি মানে -10, তার মানে ডিফারেন্স 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বইয়ের তাকটির প্রকৃত মূল্য কত, আমি যদি তাকটির প্রকৃত মূল্য যদি 100 ধরে নিই, তাহলে 10% লাভ মানে কত হয়েছিল আমার 110, এটা 10% লাভ, আর 10% ক্ষতি মানে 90। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে 20 ইউনিট। এই 20 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 2000। তাহলে একের ভ্যালু কত,
100, প্রকৃত মূল্য মানে কি 100, তাহলে 100 এর ভ্যালু কত 10,000, দ্যাটস ইউর অ্যান্সার। তারটির প্রকৃত মূল্য কত 10,000। আগে আমার কি হতো, আগে আমার এর 10% লাভ হতো, 10% লাভ মানে এর 10% মানে বুঝতেই পারছো 1000 টাকা, এখন 10% ক্ষতি মানে কত 9,000 টাকা, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 2,000 টাকা ক্ষতি হচ্ছে না। ব্যাস, নেক্সট 48/8। টোটাল আর একটা লাস্ট ভিডিও করব পার্ট 2, সেখানে আর 15টা ম্যাথ দিব, দিলে আমার টোটাল মোটামুটি এই যে পিএসসি যে সলিউশন যে 4টে সেশন হয়েছিল এই লাস্ট কিছুদিন আগে যে এক্সাম হয়েছিল তার টোটাল সবগুলো কিন্তু সেশনের ম্যাথমেটিক্স কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এরপর নেক্সট আবার যদি কোনো এক্সাম বা সেরকম যদি কোনো কিছু টপিক পাই শুরু করবো, না হলে চ্যাপ্টার ওয়াইজ একটা একটা চ্যাপ্টার ধরে আমাদের কিন্তু পড়ানো শুরু হবে। এবং এর স্পেশাল যে নোটস বা হ্যান্ড রাইটিং যেগুলো বলো বা পিডিএফ যেগুলো বলো সেগুলো আমাদের ইউটিউবে থাকবে, প্লাস টেলিগ্রামে গ্রুপ আছে, আমাদের একটা নিজস্ব গ্রুপ করা হয়েছে, আমাদের এমনি একটা সাবিত্রী গাইড সেন্টার বেসিক গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপে যাবতীয় এক্সামের ইনফরমেশন প্লাস এমনি নোটস কিছু শেয়ার করা থাকে। কিন্তু এগুলো যেহেতু এর পরে যেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি শুরু করবো সেগুলো অ্যাকচুয়ালি একটু পেড ভিডিও থাকবে, ঠিক আছে। তো সেগুলোর জন্য একদম মিনিমাম ন্যূনতম একটু কিছু টাকা দেওয়া থাকবে, যার জন্য আমাদের ঠিক আছে যে কস্টিং একদম খুবই অল্প, যাতে লোয়ার লেভেল থেকে আপার লেভেল সবাই যেন ট্রাই করতে পারে। এবং যার নোটসগুলো টোটালি কি বলবো মানে হ্যান্ড রাইটিং এ থাকবে, এখন টাইপিং কম্পিউটার টাইপিং কিছু করা যাবে না, টোটালি হ্যান্ড রাইটিং থাকবে। তো সেগুলোকে পর পর এক্সপ্লেন করে তার নোট বানিয়ে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। ওকে, চলো নেক্সট 48/8 কি বলেছে দেখো, 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, আমি আগে 5 জন ছাত্র লিখে নিলাম, ধরো S1 S2 S3 S4 S5, টোটাল 5 জন ছাত্র একটা সারিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, আমি দুদিকে ধরে নিলাম। ওকে, তো কি বলেছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটি থেকে 2টি করে বেশি বই আছে। তার মানে ধরো মনে করো এর কাছে একটা বই আছে, তার মানে এর কাছে কটা, 2টো বেশি 3টে হবে। প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রের থেকে 2টো বই বেশি আছে, তার মানে এর 5টি হবে, এর 7টা হবে, এর 9টা হবে। তাহলে যোগ করে দেখো 10 10 20 5 25টা বই হলো, হয়েছে তো। এর কাছে আমি একটা ধরেছি, যদি এর কাছে 2টো ধরতাম তাহলে এটা 4 6 8 10, তার মানে 10 20 30 30টা হলো। যদি আমি অড নাম্বার অফ বই ধরি তাহলে আমার অ্যান্সার আমার অড আসছে, যদি আমি ইভেন ধরি মানে জোড় সংখ্যা ধরি তাহলে অ্যান্সার আমার জোড় আসছে। ওকে, কি বলেছে দেখি, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত, সবসময় জোড় হবে হবে না, সবসময় বিজোড় হবে হবে না, জোড় হতে পারে বিজোড় হতে পারে, তার মানে অ্যান্সার হবে আমার সি এরটা অপশন হবে, ঠিক আছে, সি এর যে অপশনটা সেটাই অ্যান্সার হবে। এই যে যোগফলটা বইয়ের যোগফলটা সেটা জোড় হতে পারে বিজোড় হতে পারে, ডিপেন্ড করছে কার, ডিপেন্ড করছে সামনের ছেলেটার হাতে কত কি সংখ্যক বই আছে, জোড় সংখ্যক আছে না বিজোড় আছে। যদি এর সাথে বিজোড় থাকে তাহলে যোগফল বিজোড় আসবে, যদি জোড় থাকে তাহলে যোগফল কি আসবে, জোড় আসবে। ওকে, চলো নেক্সট 49, এটা একটা কনসেপচুয়াল দেওয়া ছিল, বেশ ভালো অঙ্ক, ঠিক আছে। চলো এবারে 49/9 কি বলেছে, একটি অর্থমূল্য সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে এত টাকা এবং 8 বছরে এত টাকা হয়। ওকে, সরল সুদ বলে দিয়েছে, তার মানে আমাদের প্রিন্সিপালটা কিন্তু একই, প্রিন্সিপাল প্লাস 5 বছরে এত টাকা হয়, তার মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট উইথ কত 5 ইয়ার্সে কত টাকা হচ্ছে 9,800। আবার প্রিন্সিপাল সেম প্রিন্সিপাল কিন্তু একই, প্রিন্সিপাল প্লাস 8 বছরের অ্যামাউন্টটা কত বলেছে না 12,005। ওকে, তার মানে যদি আমি এটা বিয়োগ করে দেই, নিচ থেকে উপরেরটা যদি বিয়োগ করে দেই প্রিন্সিপাল কি হবে, কেটে যাবে, তাহলে 8 বছর সরি 8 বছর তো এটা ভুলে গেছে, 8 বছর, তাহলে 8 বছরের সিম্পল ইন্টারেস্ট থেকে যদি 5 বছরটা বাদ দিয়ে দেই তার মানে সিম্পল ইন্টারেস্ট আমার কত বছর পড়ে থাকবে, 3 বছরের, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, এটা বিয়োগ করলে কত হবে রে 2205 নাকি 11, হ্যাঁ ঠিক আছে। তার মানে 3 বছরে আমার সিম্পল ইন্টারেস্ট বেড়াচ্ছে কত
2205, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত বেরোবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3 7 21, 3 3 9, 3 5 15, 735 টাকা হচ্ছে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। ওকে, তাহলে আমি যে কোনো একটা বের করি, হয় 5 বছর না হলে 8 বছর, তো এটাই ছোটটা দিয়ে বের করি। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্টটা কত হবে বলো তো? শুধুমাত্র ইন্টারেস্টটা 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কি হবে? 5 দিয়ে গুণ করব, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 3 15, 17 7 হাতে 1, 5 7 35 থেকে 36, এইটা হচ্ছে আমার 5 বছরের সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কি বলেছি? প্রিন্সিপাল প্লাস 5 বছরের সিম্পল ইন্টারেস্ট মিলে হচ্ছে 9800, তার মানে প্রিন্সিপালটা কত পাবো? 9800 থেকে এই যে 3675 যদি মাইনাস করে দিই এটাই পাবো, তাই তো? 9800 থেকে 3650 যদি মাইনাস করে দেয় তাহলে এটাই পাবো। দ্যাট মিন্স 5 2 7 1 6125, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এবার কি চেয়েছে? চেয়েছে বাৎসরিক সুদের হার কত। তাহলে এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা আমি 3 বছরের সুদও ধরে করতে পারি, 5 বছরেরটাও ধরে করতে পারি, তো আমি 3 বছরটাই ধরছি। তাহলে 3 বছরের কত হচ্ছে আমার? না, 1 বছর সুদের তো বের করে দিয়েছি অলরেডি, আমি নিচে তো বের করে দিয়েছি SI1, এই যে 1 বছরের সুদ বের করেছি। তাহলে এত টাকার 1 বছরের সুদ এত, 100 টাকার 1 বছরের সুদ কত, তাই তো? তার মানে হচ্ছে 6000, সরি আগে এটা লিখতে হবে, রেট অফ ইন্টারেস্ট আর, আর মানে হচ্ছে কি PRT/100, এটা SI, তার মানে হচ্ছে SI ইন্টু 100/P/T, এটা তো। তো SI এর ভ্যালু কত? 735 ইন্টু 100, P এর ভ্যালু হচ্ছে 626125, আর T এর ভ্যালু তো লিখলাম না, যেহেতু 1 বছর বের করেছি, 1 লিখা না লিখা সমান। তো এবার একটু কাটাকাটি কিসে যায় একটু দেখি, 5 তো যাবেই, দেখতেই পাচ্ছি। ওকে, 12 5 60, 12 5 2 10, 5 5 25, 20, 5 4 20, 5 2 10, 5 4 20, 5 5 25, এটা মনে হচ্ছে 3 কাটবে, হ্যাঁ 3 কেটে যাচ্ছে, 735, তার মানে 4 3, এটা পার্সেন্টেজ হবে 4 3 12, তার মানে অ্যান্সার কত হবে? 12%। সিম্পল ইন্টারেস্ট কত বেরোলো? 12%। ক্লিয়ার? টোটাল প্রিন্সিপাল প্লাস 5 বছরের ইন্টারেস্ট সমান এইটা, প্রিন্সিপাল প্লাস 8 বছরের ইন্টারেস্ট সমান এইটা, মাইনাস করে দিলাম, তাহলে 3 বছরের ইন্টারেস্ট পেলাম, ওখান থেকে 1 বছরের ইন্টারেস্ট 3 দিয়ে ভাগ করলাম, 5 বছরের ইন্টারেস্ট বের করলাম। কেউ যদি 8 বছরের ইন্টারেস্টটা বের করে তখন তাকে 12005 থেকে কিন্তু বিয়োগ করতে হবে, দিলে প্রিন্সিপালটা এই সেম বের হবে, ঠিক আছে? এবার এইটার 1 বছরের ইন্টারেস্ট এত, তাহলে ইনটু 100 করে দিলাম, রেট অফ ইন্টারেস্ট হ্যাঁ রেট অফ ইন্টারেস্টটা বেরিয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট 50, এটাও একটা কনসেপচুয়াল ম্যাথ দিয়েছে, দেখো 50/10, 50/10, কি বলেছে দেখো, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে দ্যাট মিন্স XYZ যে 3টে সংখ্যা দেওয়া আছে এগুলোর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? তো যেখানে বলে দিয়েছে X + Y + Z একটি জোড় সংখ্যা, X + Y + Z একটা হচ্ছে জোড় সংখ্যা, ইভেন নাম্বার, জোড় সংখ্যা, ঠিক আছে? এবার দেখো এখানে একটা মজার জিনিস হচ্ছে কি, 3টে সংখ্যা আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা জিনিস মনে রাখবে, ইভেন প্লাস ইভেন ইকুয়াল টু ইভেন হয়, অড প্লাস অড ইকুয়াল টু ইভেন হয়, আর ইভেন প্লাস অড অথবা অড প্লাস ইভেন এটা সবসময় অড হয়, ঠিক আছে? মানে জোড় প্লাস জোড় এটা জোড় সংখ্যা হয়, বিজোড় বিজোড় দুটো মিলে বিজোড় হয়, এই জোড় হয়, আর একটা জোড় একটা বিজোড় যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিজোড় সংখ্যা আসে। তো এক্ষেত্রে দেখো 3টে সংখ্যার যোগফল জোড় বলেছি, তার মানে আমরা তো এইটুকু তো বুঝতে পারছি যে 3টে সংখ্যা কি হবে? পজিটিভ হবে, সরি পজিটিভ বলছি, ইভেন হবে, মানে জোড় সংখ্যা হবে, কারণ একমাত্র জোড় সংখ্যাই হয় যার কোনো লিমিট নেই। জোড় সংখ্যা 5টা হলেও জোড় সংখ্যা, জোড় সংখ্যা 3টে হলেও জোড় সংখ্যা, জোড় সংখ্যা 4টে হলেও জোড় সংখ্যা, জোড় সংখ্যা 100টা হলেও জোড় সংখ্যা। কিন্তু বিজোড় সংখ্যা যদি চলে আসে না এক্ষেত্রে, তাহলে তখন আমাকে যোগফল যদি জোড় করতে হয় তখন মাথায় রাখতে হবে বিজোড় সংখ্যাগুলো যেন নাম্বার অফ সংখ্যা জোড় থাকে, দ্যাট মিন্স বিজোড় সংখ্যা যেন 10টা থাকে, যেন 6টা থাকে, যেন 8টা থাকে, যেন 100 থাকে। কারণ বিজোড় সংখ্যা যদি
বিজোড় সংখ্যক থাকে তখন কিন্তু আর জোড় সংখ্যা হবে না, তখন কিন্তু বিজোড়ই হবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে সব কয়টি সংখ্যাই বিজোড় হতে পারে। অ্যান্সার কি বলে যায়, কি কোশ্চেন কি চেয়েছে, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়। যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে সব কয়টি সংখ্যাই বিজোড় হতে পারে, কোনোদিনও নয়। সবগুলো সংখ্যাই কিন্তু কি সংখ্যা, ইভেন সংখ্যা হতে হবে, মানে জোড় সংখ্যা হতে হবে, তবেই গিয়ে যোগফলটা জোড় হবে, আদারওয়াইজ হবে না। তাহলে প্রথম অপশনটাই কিন্তু ভুল, সবকটি সংখ্যাই বিজোড় হতে পারে, এটাই ভুল আর এটাই অ্যান্সার। আমাকে ভুলটাই বের করতে বলেছে নিম্নলিখিত কোনটাই সঠিক নয়, বাকিগুলো দেখার দরকার নেই। ওকে, চলো নেক্সট 55/11। এটাও একটা মজার অঙ্ক দিয়েছে। নেক্সট যে অঙ্কটা, এটাও একটা বেশ কনসেপ্টের অঙ্ক, এটা মুখে মুখে হবে, এটা লেখার কিছু নেই। 55/11 কি বলেছে দেখো, একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়। ধরো আজকে পুকুরে পদ্ম ফুল 5টা আছে, তাহলে কালকে 10টা হয়ে যাবে, তারপরের দিন 20 হবে, তারপরের দিন 30 হবে, তারপরের দিন 20 থেকে 40, 40 থেকে 80, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এখানে বলেছে যদি 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তার মানে টোটাল 15 দিন লেগেছে পুকুরটার অর্ধেক পদ্ম ফুল হয়ে গেছে টোটাল 15 দিনে, তাহলে কতদিনে সম্পূর্ণ পুকুরটি পদ্ম ফুল দ্বারা ভর্তি হবে। তার মানে কি 15 দিনে তো আমার টোটাল অর্ধেক হয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক কি বলেছে, অর্ধেক হয়েছে, তারপরের দিন আবার অর্ধেক হয়ে যায়, বলেছে দ্বিগুণ হয়, তাহলে অর্ধেক হয়েছে, পরের দিন আবার দ্বিগুণ মানে অর্ধেক হয়ে যাবে, তাহলে আর টোটাল কতদিন লাগবে, 16 দিনে পুকুরটা কি হবে, ভর্তি হয়ে যাবে। টোটাল 15 দিনে পুকুরটার অর্ধেক পদ্ম ফুল হয়ে গেছে, তার মানে বাকি অর্ধেক, তার মানে কি বলেছে একটি পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়, ছিল অর্ধেক, দ্বিগুণ হয়ে ভর্তি হয়ে যাবে, মানে পুরোটাই হয়ে যাবে, তার মানে কত 15 প্লাস আর একদিন এক্সট্রা লাগবে, টোটাল 16 দিন, ঠিক আছে। চলো নেক্সট 56/12 কি বলেছে দেখো, দুটি স্টেশন এক্স ও ওয়াই এর দূরত্ব 465 কিমি। তার আগে একটু লিখে নাও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, যার মিডলের দূরত্ব হচ্ছে এক্স থেকে ওয়াই এর দূরত্ব হচ্ছে 465 কিমি। ওকে, কি বলেছে না, একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই এর অভিমুখে 65 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। তাহলে একটা ট্রেন এক্স থেকে ওয়াই এর দিকে 65 কিমি পার আওয়ার বেগে সকাল 10টায়, তার মানে 10 AM এই টাইমে যাত্রা শুরু করেছে। অপর একটি ট্রেন, আরেকটি ট্রেন সকাল 11টায় ওয়াই থেকে এক্স এর অভিমুখে সকাল 11টায় 35 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো সকাল 11টায়। ওকে, বলছে কটার সময় ট্রেন দুটি মিলিত হবে। তার মানে দেখো এ 11টায় আসছে, এ 10টায় আসছে, তার মানে এ যখন শুরু হচ্ছে এ তখন 1 ঘন্টা চলে গেছে, এ যখন 11টায় স্টার্ট করবে এ তখন কিন্তু 1 ঘন্টা চলে গেছে। 1 ঘন্টা কত যাবে, এর স্পিড কত 65 কিলোমিটার পার আওয়ার, তার মানে সে 1 ঘন্টায়, মানে এখানে 11টা AM যখন হয় তখন অলরেডি সে 65 কিলোমিটার কিন্তু চলে এসছে। ওকে, 1 ঘন্টা এত কিলোমিটার, মানে 1 ঘন্টা 65 চলে আসছে, তাহলে বাকি এই যে এখান থেকে এত কিলোমিটারটা, এটা বাকি কত, বাকি 400। তাহলে 400 কিলোমিটার এদিক থেকে যাচ্ছে 35 কিমি পার আওয়ারে, এদিক থেকে আসছে 65 কিমি পার আওয়ারে, এদিক থেকে আসছে 35 কিমি পার আওয়ারে। তাহলে তারা কখন মিলিত হবে, মিলিত হওয়ার জন্য ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড। কিন্তু দুটো যখন একই দিকে আসছে তার মানে রিলেটিভ স্পিড কি হবে, দুটো যোগ হয়ে যাবে, তার মানে 65 প্লাস 35, তার মানে টোটাল কত টাইম কত লাগবে, এত আওয়ার, সরি টাইম না লিখে আমি আওয়ার লিখি, এত আওয়ার, তার মানে আমার এখানে হচ্ছে 400 আর এটা যোগ করলে হবে 100, এত ঘন্টা, তার মানে টোটাল তারা 4 ঘন্টা পর ঠিক কোনো একটা জায়গায় মিলিত হবে। কিন্তু আমাকে অ্যান্সার কি বলেছে, অ্যান্সার বলছে কটার সময় ট্রেন দুটি মিলিত হবে। তাহলে শুরু করেছে কটার সময়, 11টা নাকি রে, শুরু হয়েছে দেখো এখান থেকেই 11টার সময় এরা এও যাত্রা শুরু করেছে, এও যাত্রা শুরু করেছে, তার মানে 11টা AM থেকে 4 ঘন্টা পর মিলিত হবে, তার মানে 3টা কি হবে PM হয়ে যাবে, ঠিক তো, দুপুর 3টায় ট্রেন দুটি মিলিত হবে, বোঝা গেল। অলরেডি 11টার সময় যাত্রা শুরু করেছে, তার মানে এ 1 ঘন্টা 65 চলে গেছে, বাকি থাকলো আমার 400 কিমি। তাহলে এই 400 কিমি দুটো ট্রেন কখন মিলিত হবে না, টোটাল ডিস্টেন্স
বাই টোটাল স্পিড। রিলেটিভ স্পিড কি হবে, যেহেতু দুটি ট্রেন একই দিকে আসছে তাহলে স্পিডের যোগ হবে, তাহলে টোটাল কত ঘন্টা লাগছে, ওরা 4 ঘন্টা পর ট্রেন দুটি মিলিত হবে 4 ঘন্টা পর। কিন্তু শুরু হয়েছে কখন, সকাল 11টার সময় দুটো ট্রেন একসাথে এসছে, তার মানে 11টা প্লাস 4 ঘন্টা মানে দুপুর 3টার সময় ট্রেন দুটি একসাথে মিলিত হবে। ওকে, চলো নেক্সট 57/13। কি বলেছে, একটি ছাত্র 10 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং 15 কিমি পার ঘন্টা বেগে ফিরে এসেছে। একটা জিনিস এক্ষেত্রে মাথায় রাখবে, কোশ্চেনটা চেয়েছে সম্পূর্ণ যাত্রাটি গড় গতিবেগ। যখন গড় গতিবেগ দেওয়া মানে কোশ্চেন চাই না, তখন একটু মাথায় রাখবে যে একটা ছাত্র দেখো সেম ব্যক্তি সাইকেলে যাচ্ছে সাইকেলে আসছে, যদি সেম ডিভাইস হয়ে যায় মানে গাড়ি বা যাই বলো যদি একই হয়, যদি দুজন আলাদা হয় সেক্ষেত্রে গড় অ্যাভারেজ যে স্পিডটা হবে টোটাল ডিস্টেন্স বাই 2 হবে। ওকে, সরি টোটাল হ্যাঁ ডিস্টেন্স বাই 2 হবে, বা সেখানে আরো স্পিড বলে দেওয়া থাকবে, টোটাল স্পিড গতিবেগ বাই 2 হবে, সরি ডিস্টেন্স নয় টোটাল স্পিড বাই 2। কিন্তু এক্ষেত্রে কিন্তু পাবলিক একটাই, মানে যেই যাচ্ছে সেই আবার ব্যাকে আসছে, সেক্ষেত্রে যদি হয় সেরকম ফর্মুলা হবে 2xy বাই x প্লাস y। যদি গাড়ি একই বা সাইকেল একই বা ব্যক্তি যদি হেঁটে যায় আবার সেই ব্যক্তি যদি ফিরে আসে, দুজন যদি আলাদা ব্যক্তি হয় সেক্ষেত্রে দুজনের স্পিড বাই 2 হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু পাবলিক আলাদা। কিন্তু এক্ষেত্রে বলেছে যেই গেছে সাইকেল নিয়ে সেই আবার ব্যাকে এসছে, তাই একই যদি হয়ে যায় তখন ফর্মুলা হবে 2xy বাই x প্লাস y। তাহলে ফর্মুলা আমাদের ম্যাথ কি আছে না 2 × 15 × 10, x আর y এর ভ্যালু একটা 15 একটা 10 বলেই দিয়েছে, তাহলে দুটো যোগফল কত, 15 × 10 = 25, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 3 = 15, 3 × 2 = 6, 2 = 12। তাহলে এদের এভারেজ স্পিড কত হবে, 12 কিলোমিটার/আওয়ার। ওকে, চলো নেক্সট 58/14। আগে ম্যাথটা সিম্পলিফিকেশন করতে বলেছে, তো এটা আগে তুলে নেই একটু। কি আছে 9 - 3 × 3/11 এর 1 2/9 ডিভাইডেড 7/9 এর 5 1/7। এইটার সিম্পলিফিকেশন মানে ভ্যালু বের করতে বলেছে, এটা সমান সমান কোশ্চেন মার্ক দেওয়া আছে। তার মানে আমি বেশি কিছু করব না, আমাদের এর রুলস হয় বাচ্চাদের যেগুলো শেখানো হয়, তো ওইটা যাচ্ছি না আমি। একটু দেখো এর কাজ আমাদের সব থেকে আগে হয়, তার মানে এইটা আর এইটা এই দুটোর কাজ একসাথে আমি করব। তো দেখে নাও 9 - এটা মানে হচ্ছে 36/11, এর মানে আমরা জানি গুণ, তাহলে 9 11/9 ডিভাইডেড 7/9 এর মানে গুণ 36/7। তো এক্ষেত্রে দেখো আমি এই কাজগুলো আগে করবো বলেছিলাম, তাহলে 7 7 কেটে দিলাম, 9 4 = 36, 11 কাটলো 9 4 = 36, তার মানে আমার দাঁড়াচ্ছে 9 - 4 ডিভাইডেড 4, আর 9 - 4 ডিভাইডেড 4 মানে 1, দ্যাট মিন্স অ্যান্সার কত আসবে আমার 8 আসবে। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট, এটা হচ্ছে আমাদের সেশন 4 এর পার্ট 1 এর লাস্ট ম্যাথ। কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, প্রথম বছর যদি জনসংখ্যা বৃদ্ধির প্রথম বছর হয় 10% আর দ্বিতীয় বছর যদি হয় 15%, তাহলে ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা বলেছি। কত 60/15 লাস্ট ম্যাথ। ওকে, তাহলে টোটাল একটা শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, সামথিং একটা নাম্বার দিয়েছে। তো এক্ষেত্রে বলেছে প্রথম বছরে 10% আর দ্বিতীয় বছরে 15% যদি হয় মানে বাড়ে, তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। তো এরকম যখন একটা ম্যাথ থাকবে না, প্রথম বছরে এত পার্সেন্ট দ্বিতীয় বছরে এত পার্সেন্ট, তো টোটাল প্রথম বছর থেকে লাস্ট অবধি কত পার্সেন্ট বেড়েছে ওইটা আগে একটু বের করে নিই। তাহলে কি ফর্মুলা হয় না x + y + xy/100। তার মানে প্রথম বছর 10 বেড়েছে, দ্বিতীয় বছর 15 বেড়েছে, তাহলে 10 + 15 × 10 × 15/100। তাহলে 100 মানে কেটে গেল, একটা 0 আর একটা 0 পড়ে থাকবে, তাহলে 25 + 15/10 মানে 1.5, তার মানে টোটাল 26.5% কিন্তু বেড়েছে। বোঝা গেল? এভারেজটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত টোটাল 26.5% বেড়েছে। কতর উপরে? 2 লাখের উপরে। তাহলে 2 দুটো 0
আরো 3টা জিরো ইন্টু 26.5%, এইটা। তার মানে আমি বুঝতেই পারছি 26 দিয়ে 52 আর এখান থেকে 53 আসবে, তার মানে 2 53 3টে জিরো, এইটা হবে অ্যান্সার। এই দেখো 26.5, 26 বরাবর 26 দিয়ে 52 আর 0.5 থেকে 1 আসবে মানে 53, তার মানে যেটা ছিল ওটাই প্লাস সেম, এটা বেড়েছে, এটা বেড়েছে, তার মানে এটা সরি এটা 126 হয়ে যাবে, ব্যাস। তার মানে 100 এত বেড়েছে, তার মানে টোটাল কত বাড়বে? টোটাল বাড়বে অ্যাকচুয়ালি 5% বাড়া মানে কত, আগে যদি 100 হয় এখন বেড়ে কত হবে? 105 হবে। তো এটা ব্যাপারটা হচ্ছে এটা বেড়েছে, তার মানে এটা 100 একটা গুণ হবে 126.5, এটা দিয়ে এর এত পার্সেন্ট বের করলে কিন্তু এটা বেরিয়ে যাবে। তো এই গেল মোটামুটি আমাদের সেশন 4 এর পার্ট 1 কমপ্লিট করলাম। তো আমি আগেই বলেছি যে এইটা আর একটা ভিডিও দিলে আমাদের টোটাল পিএসসি 4টে সেশনে ম্যাথমেটিক্স সলিউশন কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা ট্রাই করব নতুন কোনো এক্সাম বা আদার্স আগে যে এক্সামগুলো হয়েছে তার কোশ্চেন কিভাবে ছিল সেগুলো কতটা শর্টে আমাদের করা যায় সেগুলো ট্রাই করব। সাথে কি করব, আমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কিছু ভিডিও, মানে আগে একদম সোজা ভিডিও, তারপরে একটু টাফ, তারপর আবার টাফ, এরকম করে আস্তে আস্তে চলতে থাকবে, ঠিক আছে? এবং সেগুলো আমাদের কিছু পেড ভিডিও দেওয়া থাকবে, কারণ যার নোটস এবং ভিডিও গুলো আমাদের শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা শুধুমাত্র এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে বা ওর জন্য ওরা সাবস্ক্রিপশন নেবে। তো এগুলো বেসিক্যালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যার লিঙ্কটা আমি বলেই দিব। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু আমাদের এই টোটাল এগুলো যারা মানে নিতে চায়, যে চ্যাপ্টার ওয়াইজ যারা শুধুমাত্র করতে চায়, তার ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে থাকবে, কিন্তু ওগুলো প্রাইভেট সেকশনে দেওয়া থাকবে। তো সবাই এই ভিডিওগুলো পাবে না, যারা শুধুমাত্র ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চায় ওরা আমার এই নাম্বারে যোগাযোগ করবে, আমি বলে দেবো ওগুলো কিভাবে ক্লাস করা যায়। 9064683107, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবে, ওদেরকে আমি বলে দেবো কিভাবে ওই ক্লাসগুলো ওরা অ্যাক্সেস করবে। এবং পার ডে ক্লাস থাকবে, ওখানে কিছু নোটস দেওয়া থাকবে, ওই নোটসের উপর আমি প্রত্যেকটা ম্যাথকে ধরে ধরে এক্সপ্লেন করে দেবো, এবং তার সলিউশন যে পিডিএফটা হবে সেটা আমার হাতে খাতায় করা থাকবে, সেগুলোকে আমি কিন্তু ওই গ্রুপে প্রোভাইড করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরে আবার দেখা হচ্ছে পার্ট 2 এর সাথে। ওকে, বাই।